তাদের একটা দেশ আছে বটে, তবে দেশের সরকার তাদের নাগরিকত্ব দেয় না। সামরিক সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী গোষ্ঠীর জন্ম, সেই বিদ্রোহীরাও তাদের অস্তিত্ব মানে না। জাতিসংঘের তথ্য মতে তারা বর্তমান বিশ্বের সবচেয়ে নির্যাতিত ও রাষ্ট্রবিহীন জনগোষ্ঠী। আমরা বলছি রোহিঙ্গাদের কথা। আর এই আশ্রয়হীন রোহিঙ্গাদেরই কাজে লাগাচ্ছে ডিজিএফআই। ঠিকই শুনেছেন, আমরা বলছি বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কথা। আজকের প্রতিবেদনে আমরা এই দিকেই নজর রাখব। রোহিঙ্গারা পশ্চিম মায়ানমারে রাখাইন রাজ্যের একটি আদিবাসী জনগোষ্ঠী, যাদের অধিকাংশই মুসলিম। আর এই রোহিঙ্গাদের প্রসঙ্গ যখন আসছে, তখন আসবে আরাকান আর্মির কথা, বিজিবির কথা, অবশ্যই বাংলাদেশ সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কথা, জান্তা সরকারের কথা। রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন থেকে হলেও জান্তা সরকার তাদের নাগরিকত্ব মানে না। মায়ানমারে আকিয়া, ব্রেথেডাং, বুথিডং, কিয়াওকতা, মামরা, পাত্তারকিল্লা জুড়ে এদের বাস। এদের ভাষায় চট্টগ্রামের স্থানীয় উচ্চারণের প্রভাব রয়েছে। নবম-দশম শতাব্দীতে আরাকান রাজ্য রোহান কিংবা রোহাং নামে পরিচিত ছিল। সেই অঞ্চলের অধিবাসী হিসেবেই রোহিঙ্গা শব্দের উদ্ভব। ইতিহাস বলছে 1962 সালের আগেও রোহিঙ্গাদের কাছে সরকারি পরিচয়পত্র এবং ব্রিটিশ প্রদত্ত রেশন কার্ড ছিল, যা মায়ানমারের নাগরিক হিসেবে তাদের মর্যাদাকে নিশ্চিত করেছিল। তা সত্ত্বেও মায়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে। আমাদের আজকের প্রসঙ্গ বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ সেনা গোয়েন্দা বিভাগ সংস্থা ডিজিএফআই এর সক্রিয়তা নিয়ে। আমরা ডিজিএফআই এর কথায় নিশ্চয়ই আসব। তার আগে কয়েকটি বিষয় জেনে রাখা প্রয়োজন। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তটি জুড়ে রয়েছে মায়ানমারের রাখাইন ও চীনের সঙ্গে। এদিকে মায়ানমারের একের পর এক এলাকা দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলি। নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার। আরাকান আর্মির লক্ষ্য একটি সার্বভৌম ও স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করা। মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের জন্য ঝুঁকি বাড়ছে। বাংলাদেশ মায়ানমার সীমান্ত চিহ্নিতকারী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিয়মিতই অপহরণ হচ্ছেন বাংলাদেশি জেলেরা। মাদক ও অস্ত্র চোরাচালান, জেলে অপহরণ ও জিম্মি করে অর্থ আদায় এবং রোহিঙ্গাদের পাচার করে অর্থ সংগ্রহ করার অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে পরবর্তী অভিযানের জন্য অর্থ ও অস্ত্র সংগ্রহের জন্য মরিয়া সশস্ত্র সংগঠনটি, আর তারা এই অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করে চলেছেন। জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ বিভাগের সঙ্গে মিলে ডিজিএফআই বাংলাদেশের আভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম ও নিরাপত্তা রক্ষায় কাজ করে চলেছে। বিশেষ করে জঙ্গি তৎপরতা ও নাশকতা রোধে সংস্থাটি কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরোর মতো উইং কাজ করে থাকে। 2025 সালের 1 ফেব্রুয়ারি একটি সংবাদ প্রকাশ করে মায়ানমারের সংবাদপত্র নারিনজারা। আরাকান আর্মির সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য বৃহত্তর কৌশলের অংশ হিসেবে রোহিঙ্গাদের গেরিলা যুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিংটা দিয়েছে কে? শুনলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। কক্সবাজারে কুতুপালং এলাকায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে ডিজিএফআই। অস্ত্রের ব্যবহার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের বিষয়সহ এই প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্তটি কক্সবাজারের উখিয়া উপজেলার 1 নম্বর ডব্লিউ শরণার্থী শিবিরে ডিজিএফআই কর্মকর্তা ও রোহিঙ্গা প্রতিনিধির মধ্যে 19 জানুয়ারি একটি বৈঠক চূড়ান্ত হয়। গেরিলা যোদ্ধাদের যেসব অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সজ্জিত করা হবে, সেগুলি বাংলাদেশ সরকার কিন্তু দেয়নি। এই অস্ত্র কোথা থেকে এসেছিল জানেন? রাখাইন রাজ্যে তীব্র সংঘাতের সময় মায়ানমারের জান্তা বাহিনীর সৈন্যরা পালিয়ে যাওয়ার সময় অস্ত্রগুলি ফেলে গিয়েছিল এবং শরণার্থীরা তা সংগ্রহ করে নিয়েছিল। অবৈধ অস্ত্রগুলিকে গেরিলা বাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সেনার ডিজিএফআই এবং
রোহিঙ্গাদের হয়ে সেই মিটিংয়ে প্রতিনিধিত্ব করেছিল রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসা ও আরএসও, যাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি আর্মি ইন্টেলিজেন্সের লোকেদের প্রাণে মেরে ফেলারও অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন, নিরাপত্তার নামে যাদের হাতে বেনামি অস্ত্র তুলে দেওয়া হলো, তাদের উদ্দেশ্য কি শুধু আরাকান আর জান্তা বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে? এই প্রশিক্ষণের প্রথম ফলাফল হিসেবে অনুমান করা হয় 24শে জানুয়ারি উত্তর বুথিডংয়ের ডেল ফারা এলাকায় আরাকান আর্মির বিরুদ্ধে আরসা ও আরএসও যোদ্ধাদের যৌথ আক্রমণ। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির তথ্য অনুযায়ী এই হামলায় আরাকান আর্মির 14 জন যোদ্ধা নিহত, আরও 17 জন গুরুতর আহত হয়েছিল। রোহিঙ্গাদের নিয়ে সমস্যা ভারতেও আছে। ভারতের নিরাপত্তা কর্তৃপক্ষ আরাকান আর্মির নেতৃত্বের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেছে। এর মধ্যে কিছু বৈঠক তৃতীয় কোনো দেশেও অনুষ্ঠিত হয়েছে। তাই বলে আরাকান আর্মিকে ঠেকাতে রোহিঙ্গাদেরই মানব বোমা হিসেবে ব্যবহার করেনি। ডিজিএফআই এবং রোহিঙ্গা শরণার্থীদের মধ্যেকার এই সহযোগিতা আগামী দিনে ভারতের জন্য হয়তো থ্রেট হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার রোহিঙ্গা সংকটের কারণে নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। পর্যটকরা আগের মতো আর নিরাপদ বোধ করছেন না এবং সমুদ্র সৈকতে রোহিঙ্গাদের অবাধ বিচরণ উদ্বেগের সৃষ্টি করেছে। রোহিঙ্গা কেন্দ্রিক নানা সমস্যা রয়েছে, অর্থনৈতিক সংকট, নিরাপত্তাজনিত সংকট ইত্যাদি ইত্যাদি। কূটনৈতিক পর্যায়ে ধারাবাহিকভাবে আলোচনা না চালিয়ে এদের মানব বোমা হিসেবে ব্যবহার করার অর্থ কি? ডিজিএফআই এর আসল উদ্দেশ্যটাই বা কি? সূত্রের খবর, রোহিঙ্গাদের নিয়ে আলাদা এনক্লেভ গড়ার উদ্দেশ্য ছিল ডিজিএফআই এর। আরাকান আর্মিকে সামনে রেখেই রোহিঙ্গাদের এত গেরিলা ট্রেনিং ও তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। আরসা আরএসওর সঙ্গে হাত মেলানো ডিজিএফআই এর ইউনুসের আমলে একটি প্ল্যান সাজানো হয়। সেই প্ল্যানের মূল উদ্দেশ্যই ছিল মায়ানমার সাইট থেকে জমি কেটে মুসলিম এনক্লেভ তৈরি করা। মায়ানমারের সিকদের কাছে মন্ড ও ভুটানাম নামে মুসলিম এনক্লেভ তৈরি করার ছক হয়েছিল। ইউনুসদের চক্রান্তে জেহাদি মানসিকতা তৈরি করতে চেয়েছিল সেনা গোয়েন্দা ডিজিএফআই। এদিকে ভারত মায়ানমারের রাখাইন রাজ্যের সিকদের কাছে কালাদান মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রকল্পের অধীনে একটি করিডর বা অর্থনৈতিক সংযোগ তৈরি করছে। তাহলে এখন প্রশ্ন, ওই এলাকাকে অশান্ত করতেই কি ছক কষেছিল ইউনুস? 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রায় আধা ডজন নিরাপত্তা কর্মীকে হত্যার জন্য আরসাকে দায়ী করা হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় সক্রিয় এই সংগঠনটি বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আরসা আরএসও বাংলাদেশের জন্য থ্রেট। তারপরেও কিভাবে আরসাদের সঙ্গে হাত মেলালো ডিজিএফআই? গেরিলা যুদ্ধের জন্য তাদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিল। মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে রোহিঙ্গাদের নিজেদের দেশে আশ্রয় দিয়ে নতুন খেলা শুরু করেনি তো বাংলাদেশ সরকার? পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠছে, ডিজিএফআই এর ষড়যন্ত্রে আজকে যে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হবে না তো? এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।